আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, আমরা তাকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। একই সাথে আমাদের মাঝে আজকে প্রধান বক্তা হিসেবে উপস্থিত হয়েছে চলমান গণতান্ত্রিক আন্দোলনে আরেকজন সিপাহী যোদ্ধা, যিনি দেশনায়ক জনাব তারেক রহমানের নেতৃত্ব করেছেন এবং নেতৃত্ব দিয়েছেন বিশিষ্ট টকশো ব্যক্তিত্ব, সাবেক এমপি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সম্মানিত যুগ্ম মহাসচিব, আমাদের সকলের প্রিয় নেতা জনাব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম আলাল সাহেব আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, আমরা তাকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আমাদের এখানে বক্তব্যের কোনো পালা নেই, আমরা আমাদের দুইজন সম্মানিত নেতার কাছ থেকে আমরা সংক্ষিপ্ত বক্তব্য শুনব এবং তার পরবর্তীতে আমাদের নেতৃবৃন্দরা যারা আছেন আপনারা আপনাদের এবং আমাদের যাদের জন্য আয়োজন করা হয়েছে খাবারের আয়োজন, আপনারা খাবার পরিবেশন করবেন সুশৃঙ্খল ভাবে এবং আমাদের নেতারা কয়েকটি গাছ উদ্বোধন করবেন, বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করে দিয়ে যাবেন। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সম্মানিত যুগ্ম মহাসচিব, কারা নির্যাতিত নেতা, গণতান্ত্রিক আন্দোলনে যিনি সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়েছেন আমাদের সেই প্রিয় নেতা অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, এখানে উপস্থিত ঢাকা জেলা বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক, একজন দেশোদ্দীপ্ত নারী নেত্রী, দেশনেতা দেশনায়ক জনাব তারেক রহমানের অত্যন্ত ঘনিষ্ঠ, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্নেহদণ্ড অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী, উপস্থিত কেরানীগঞ্জের এবং ঢাকা জেলার বিভিন্ন পর্যায়ের সম্মানিত নেতৃবৃন্দ, গোয়ালবাগ ভাইরা, আসসালামু আলাইকুম। 30শে মেকে উপলক্ষ করে গোটা বাংলাদেশের মানুষের চলাফেরা, আচার আচরণে একটা পরিবর্তন দেখা যায়। কারণ একটা পরিবর্তিত রাষ্ট্রনায়কের চেহারা নিয়েই, কর্মকাণ্ড নিয়েই শহীদ জিয়াউর রহমান বীরুত্তম বাংলাদেশের মানচিত্রে আবির্ভূত হয়েছিলেন। দেশের সংকট যখন উপস্থিত হয়েছে, দেশের মানুষের জীবনে যখন কোনো বড় ধরনের দুর্ঘটনা ঘটতে গেছে, তখন জিয়াউর রহমান সেখানে উপস্থিত থেকেছে, সেখানে এসে হাজির হয়েছে। এটা একটা বিশাল মহাকাব্যের মতো ব্যাপার। আপনারা দেখেন, খেয়াল করে 1971 সনে দেশে আজকে যারা ক্ষমতায় আছে, আওয়ামী লীগ নামক দলের নেতা নেত্রী যারা আছেন, তারা মানুষকে আন্দোলনে উদ্বুদ্ধ করেছে, কিন্তু ভাষণে তো দেশটা স্বাধীন হয় নাই। স্বাধীন তো হয়েছে রণাঙ্গনের লড়াইয়ে, স্বাধীন তো হয়েছে বুলেট খরচ করে, জীবন খরচ করে, আহত হয়ে, পঙ্গু হয়ে, বাড়িঘর জ্বালানোর মধ্য দিয়ে। সেখানে কিন্তু আওয়ামী লীগকে পাবেন না। যুদ্ধে তারা নাই, ভাষণে আছে, 7ই মার্চ পর্যন্ত সব ঠিকই আছে। কিন্তু ভাষণে এখন দেশ শাসন করা যায়, ওই সময় ভাষণে দেশ স্বাধীন করা যেত না। তখন দেশ স্বাধীন করার জন্য যেটা প্রয়োজন সেইটা জিয়াউর রহমান করেছিলেন। মানুষ যখন অসহায় অবস্থায় দিক বিদিক ছুটোছুটি করছিল, আওয়ামী লীগের নেতাদেরকে খুঁজছিল, শেখ মুজিবুর রহমান সাহেবকে খুঁজছিল, তার আশেপাশে যারা ছিলেন তাদেরকে খোঁজ খবর নিচ্ছিল, তাদের কাউকে পাওয়া যায়নি। হঠাৎ করে বাংলাদেশের মানুষ, সারা পৃথিবীর মানুষ শুনল একটি কণ্ঠ, আমি মেজর জিয়া বলছি, আমি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করছি। এই জায়গাটাই হচ্ছে সবচেয়ে বড় ব্যতিক্রমী চরিত্র এবং ব্যতিক্রমী কর্মকাণ্ডের মূল কৃতিত্ব হচ্ছে শহীদ জিয়াউর রহমানের। যুদ্ধ অনেকে করেছে, অনেকে যুদ্ধ করেছে, আর যুদ্ধ না করে আজকে যারা দেশের ক্ষমতা ভোগ করছে, সেই দলটির নাম হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ। এরা কেউ কেউ পাকিস্তানিদের কাছে গিয়ে ধরা পড়ার জন্য রেডি হয়ে বসেছিল, পাকিস্তানিরা তাদেরকে নিয়ে গেছে আদর সম্মান করে,
তাদের পরিবারকে বাংলাদেশে মাসিক ভাতা দিয়ে লালন পালন করেছে, সেই পরিবারের সদস্যরাই আজকে বাংলাদেশের মালিক মুক্তার। কিন্তু যুদ্ধ যারা করেছে, জীবন যারা দিয়েছে, তারা কি পেয়েছে? তারা গণতন্ত্রের একটা মানচিত্র সামনে চেয়েছিল, তারা সাম্যের একটা মানচিত্র মানুষের সামনে চেয়েছিল। তাদের আজীবন স্বপ্ন ছিল যে এই যে লড়াইটা, আমি যে কোনো মুহূর্তে মৃত্যুবরণ করতে পারি, যে কোনো মুহূর্তে একটি বুলেট আমার জীবনটা কেড়ে নিতে পারে, কিন্তু তার বিনিময়ে যেন এমন একটা বাংলাদেশ পাই যেখানে গণতন্ত্র থাকবে, যেখানে মানুষে মানুষে ভেদ থাকবে না, যেখানে ধনী গরিবের ব্যবধান থাকবে না, যেখানে বাংলাদেশ একটা সম্মানজনক রাষ্ট্র হিসেবে বাংলাদেশের পৃথিবীর মানচিত্রে স্থান পাবে। আজকে তার ঠিক উল্টো পথে বাংলাদেশটাকে নিয়ে যাওয়া হচ্ছে, ঠিক উল্টো পথে। আমরা আগের যে সভাটি করেছি কেরানীগঞ্জ জিঞ্জিরায়, সেখানে আমাদের প্রিয় নেতা, শ্রদ্ধাভাজন নেতা বাবু গয়েশ্বরচন্দ্র রায় বলেছেন রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতার সেই দুই লাইন, এ জগতে হায় সেই বেশি চায়, আসে যার ভুরি ভুরি, রাজার হস্ত করে সমস্ত, কাঙালের ধন চুরি। আমি বলি রবীন্দ্রনাথ ঠাকুর যদি জীবিত থাকতেন, এই কবিতার লাইনে একটা শব্দ পরিবর্তন করে দিতেন। এখন উনি জীবিত থাকলে উনি লিখতেন, এ জগতে হায় সেই বেশি চায়, আছে যার ভুরি ভুরি, রানীর হস্ত করে সমস্ত, কাঙালের ধন চুরি। এখন তো রানীর শাসন চলছে দেশে, রাজা তো নাই। রানী যা বলেন সবাই বলে ঠিক ঠিক ঠিক, রানী যা করেন সবাই বলে ঠিক ঠিক ঠিক। ধমক দিয়ে, গুলি করে, মেরে, কারাগারে ঢুকিয়ে যারা এই দেশে নির্বাচন করতে রানীকে সহায়তা করেছেন, তাদের সমস্ত কুকীর্তি এখন বের হয়ে যাচ্ছে। দুর্গন্ধ, পচা, কাছে যাওয়া যায় না। দুনিয়ার সমস্ত লুটপাট থেকে শুরু করে, নারী কেলেঙ্কারি থেকে শুরু করে, এমন কোন খারাপ কাজ নাই যেটা সাবেক আইজি বেনজির না করেছে। আপনাদের মনে আছে না 2013-14 সালে যখন আন্দোলন চলছিল, এই বেনজির হুমকি দিয়ে টেলিভিশনে বলেছে যারা আজকে আন্দোলন করছে, যারা আগুন দিচ্ছে, তাদেরকে 14 গোষ্ঠী সহ পিঠাবাড়ি থেকে উৎখাত করবে। এটা তো তার দায়িত্ব ছিল না, সে পালন করেছে, তাকে খুশি করেছে রানী। সেই খুশির কলঙ্কিত চেহারা এখন বের হয়ে যাচ্ছে। সেনাবাহিনী প্রধান আজিজ আহমেদ, তখন তিনি ইপিআর, তখন তিনি বিজেপির চিফ ছিলেন, অর্থাৎ আগের বিডিআর, যেটা বয়স্কদের বিডিআর, পাকিস্তান আমলের ইপিআর। তার যত কেলেঙ্কারি, যত কুকীর্তি এখন আস্তে আস্তে বের হয়ে আসছে, তার এবং তার গোটা পরিবারে। এই লোককে দিয়েও তো আমাদেরকে দমন করা হয়েছে, আমাদের নেতা কর্মীদের গুম করা হয়েছে, হত্যা করা হয়েছে 2018 নির্বাচনে। গয়েশ্বরচন্দ্র রায়ের মতো সর্বজন শ্রদ্ধেয় নেতাকে কুপিয়ে রক্তাক্ত অবস্থায় এমন করা হয়েছিল যে তিনি প্রাণে অল্পের জন্য রক্ষা পেয়েছেন। নির্বাচন করার সব দেখিয়ে দিয়েছে তখন এই বেনজির এবং আজিজ আহমেদ। কত ভালো ভালো লোকের সমাহার এই দলটার মধ্যে, যে একজন এমপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলে জনপ্রিয়তার কারণে তাকে 3 বার মনোনয়ন দেওয়া হয়েছে। এমন জনপ্রিয় যে গরু খাসির মাংসের মতো আলাদা আলাদা করে তাকে তারপরে কমরের মধ্যে ফ্লাশ করা হয়েছে। এমন মৃত্যু আমরা কাম্য করি, আমাদের কারো কাম্য হতে পারে না। কোন মানুষের এমন মৃত্যু আমরা কামনা করতে পারি না, কিন্তু কর্মের ফল এমন এমন সময় বিশাসময় হয়ে দাঁড়ায় যেটা মানুষ ভুলতে পারে না। নাহলে এই বাংলাদেশের মানচিত্রে আমরা দেখেছি অনেক বড় নেতা ভাষণে 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 সারা দেশের মানুষকে মুগ্ধ রাখতেন। তার আমলের দুঃশাসন, তার আমলের রক্ষী বাহিনী, তার আমলের দুর্ভিক্ষ, তার আমলের বাকশাল, তার আমলের বিশেষ ক্ষমতায়ন, তার আমলের বিরোধী নেতা কর্মীদেরকে হত্যার কারণে মানুষের মন থেকে এমন ভাবে উঠে গিয়েছিলেন 3 বছরের মাথায় তার যে নির্মম হত্যাকাণ্ড, তারপরে মানুষকে শোক প্রকাশ করতে দেখা যায়নি। আর জিয়াউর রহমানের শাহাদাতের পর কি হয়েছে আপনারা যারা দেখেছেন, বয়স্ক যারা, আপনাদের মনে আছে সেদিন বাংলাদেশের এই মানচিত্রের টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া এমন কোন জায়গা ছিল না যেখানে 8 বছরের শিশু থেকে 80 বছরের বৃদ্ধের চোখ থেকে অশ্রু না বেরিয়েছে। এমন কোন মানুষ ছিল না পুরো ঢাকা শহরে, কোন লোক, কোন গাড়ি ঘোড়া কোনো কিছু চলতে পারেনি। চলন্ত জানাজা শহর হয়ে গিয়েছিল পুরো ঢাকা শহর। যে যেখানে পেরেছে সেইখানে গায়েবানা জানাজা পড়েছে। চট্টগ্রাম থেকে ঢাকা, সারা বাংলাদেশ সেদিন জানাজার নগরীতে পরিণত হয়েছিল।
এই যে মানুষের হৃদয় উচ্ছ্বাসিত ভালোবাসা, এই যে সম্মান, এই যে শ্রদ্ধা, এখানেই আমাদের গর্ব লাগে, আমাদের বুকটা ফুলে ওঠে যে আমরা সেই নেতার অনুসারী, আমরা সেই দলটির একজন কর্মী। কর্মী হিসাবে আমাদের আরো যেটুকু দায়িত্ব ভবিষ্যতে রয়েছে, সামনে রয়েছে, সেগুলো আমরা সঠিকভাবে যেন পালন করি। ছোট্ট ছোট্ট অনুষ্ঠানের মধ্য দিয়ে অনেক বড় কাজ করা যায়। একসময় আমি নিপুণকে ধন্যবাদ জানাই এবং তার সঙ্গে অন্যান্য নেতৃবৃন্দদেরকে, তারা আজকের দিনে বৃক্ষরোপণ অভিযানের নামে বেশ কিছু গাছের চারা রোপণ করেছে। যারা হজে গিয়েছেন আপনারা দেখেছেন, আরাফাতের ময়দানে জিয়াউর রহমানের হাতে লাগানো গাছের চারা, নিম গাছের চারা আজকে সমস্ত আরাফাতের ময়দানকে প্লাবিত করে ফেলেছে। সারা পৃথিবীর মানুষ ওখানে যায় এবং জিয়াউর রহমানকে স্মরণ করে। সারা বিশ্বের ধর্মপ্রাণ মুসলমানরা যায় এবং জিয়াউর রহমানের জন্য দোয়া করে আরাফাতের ময়দানে, যে ময়দানে একদিন আমাদের সবার দাঁড়াতে হবে শেষ বিচারের দিনে। সেই নেতার অনুসারী আমরা। সুতরাং শুধু এই জীবনে নয়, পরবর্তী জীবনেও জিয়াউর রহমান তার সাদকায়ে জারিয়ার কাজ অব্যাহত রেখে গিয়েছিলেন, তার দেশ সেবার মধ্য দিয়ে, তার দেশপ্রেম দিয়ে, তার সততা দিয়ে। এত গালিগালাজ প্রতিদিন তাকে করেন বর্তমান রানী। সকালবেলা উঠেই জিয়াউর রহমানকে গালিগালাজ শুরু করেন, দুপুর পর্যন্ত গিয়ে একটা বিরতি নেন, খাওয়া দাওয়া করে একটি শক্তি সঞ্চয় করেন, দুপুর থেকে এশার নামাজ পর্যন্ত চলতে থাকে বেগম খালেদা জিয়াকে গালিগালাজ। তারপরে বাকি সময়টা তারেক রহমানকে, এরপরে সময় থাকলে ডক্টর ইউনূসকে, না হয় আকবর আলী খানকে, না হয় অধ্যাপক আতিকুল্লাহ খানকে, এইভাবে সম্মানিত যত মানুষ আছে সবাইকে, এমনকি বেগম খালেদা জিয়াকে পদ্মা সেতুতে নিয়ে টুক করে ফেলে দিয়ে তাকে হত্যা করতে পর্যন্ত চায়। সেই শাসকের খপ্পরে দেশ পড়েছে আজকে। ডক্টর ইউনূসের মতো সম্মানিত একজন মানুষ সারা বিশ্বে বাংলাদেশ নামটাকে যিনি ব্র্যান্ডিং করেছেন, গ্রামীণ বাংলাদেশ নামে যিনি ব্র্যান্ডিং করেছেন, তাকে বলে যে পদ্মা সেতুতে নিয়ে ৮-১০টা চুবানি দিয়ে তারপরে উঠাতে হবে যেন মরে না যায়। এটা বলে শেখ মুজিবের মেয়ে, বাংলাদেশের বর্তমান অঘোষিত রানী। সেই রানীর চতুর্দিকে যত দৈত্য দানব আজকে গজিয়েছে, এরা দেশটাকে কোথায় নিয়ে যাবে আমরা জানি না। বাংলাদেশের গোটা মানুষ, সমাজের সমস্ত স্তরের মানুষ আজকে এটা নিয়ে চিন্তায় আছে যে কোথা থেকে এসব কি কি ঘটনা একের পর এক বের হচ্ছে, কোথায় কি হচ্ছে কেউ জানতে পারছে না। সুতরাং আমাদেরকে সজাগ থাকতে হবে, সতর্ক থাকতে হবে এবং নিজেদের দায়িত্ব পালনের জন্য আরো বেশি প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে নিজেদেরকে, যাতে আমরা জিয়াউর রহমানের দেশপ্রেম, জিয়াউর রহমানের সততা, এইটা নিয়ে আজ পর্যন্ত কোনো বিরোধী নেতা, কোনো সমালোচক আজ পর্যন্ত এই সম্পর্কে প্রশ্ন তুলতে পারেন নাই। বাংলাদেশের মতো দেশের একজন রাষ্ট্রপতি, একজন প্রেসিডেন্ট, যিনি মুক্তিযুদ্ধের ঘোষক, যিনি সেক্টর কমান্ডার, যিনি ফোর্সেস কমান্ডার, যিনি বীরুত্তম উপাধি পেয়েছেন, যিনি ক্যান্টনমেন্টে আজীবনের জন্য বাড়ি পেয়েছিলেন, সারা বাংলাদেশে কোথাও তার 5 কাঠা জমি ছিল না তার মৃত্যুর পরে। কেউ বের করতে পারেনি, কোন ব্যাংকে তার 5 টাকাও জমা ছিল না, সঞ্চয় ছিল না। এই সোনার মানুষ আমরা কোথায় পাবো? কোথায় পাবো? আজকে স্বাভাবিকভাবে নিরপেক্ষ অবস্থানে বসে বসে চিন্তা করি, তাহলে বলতে হবে যে শুধু বিএনপি করি এই জন্য জিয়াউর রহমানের গুণগান নয়। বিএনপির তাবু থেকে বের হয়ে গেল যদি সত্যিকারের মানসিকতা নিয়ে তুলনামূলক বিচার করি, আজকে তার বড় প্রয়োজন ছিল এই জাতির জন্য। তার মতো একজনকে আজকে বড় প্রয়োজন। বেগম খালেদা জিয়া সেই প্রয়োজন কিছু সময়ের জন্য পূরণ করেছিলেন। এখন সেই দায়িত্বটা জনাব তারেক রহমানের কাঁধে। এখন তার নেতৃত্বে এবং বেগম খালেদা জিয়ার আশীর্বাদে আমরা এগিয়ে চলবো সামনে। আমাদের মধ্যে সেই সততা, সেই দেশপ্রেম, জিয়াউর রহমানের সেই নির্ভীক চিত্তের, সাধারণ মানুষের কল্যাণের যে চিন্তা, সেগুলোকে বাস্তবায়িত করার যে দায়িত্ব, সেটা যেন আমরা দৃঢ়তা, ঈমান এবং সাহসের সাথে পালন করতে পারি, সেই প্রত্যাশা এবং সেই অনুরোধ আপনাদের সবাইকে। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া বীরুত্তম অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, জনাব তারেক রহমান জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ শ্রদ্ধেয় নেতা জনাব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আল্লাহ সাহেবকে। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন কেরানীগঞ্জের মাটি ও মানুষের নেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য, যিনি বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে লড়াই করেছেন, সংগ্রাম করেছেন,
আমাদের সেই শ্রদ্ধেয় নেতা বাবু ঈশ্বরচন্দ্র রায়। উপস্থিত সংগ্রামী ভাই বোনেরা, আজকে ইতিহাসের একটি অপর নাম, অমর নাম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তার ৪৪তম স্বাধীনতা স্মৃতি উপলক্ষে আপনাদের এই আয়োজনকে স্বাগত জানাই। আজকের আলোচনা সভার সভাপতি অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী, অন্যান্য নেতৃবৃন্দ এবং আমাদের সাথে কষ্ট করে আছেন যে আমাদের সাধারণ সম্পাদক জনাব ফয়জুল্লাহ ইকবাল। আর আমরা সবাই তো সবাই দিচ্ছি, বারবার সবার নাম না বলতে ইয়ানি পাই না। তো আমি ভাবছিলাম যে আপনার অনেক লোক আছে, শুধুমাত্র নেতৃবৃন্দের মধ্যে একটা উপস্থিত, কি ভয় পান? হতাশ? আমাদের খুব তাড়াতাড়ি আপনার আরো দেখবে দেশ আবার নতুন করে আপনারা উপভোগ করতে পারবেন। খুব একটা সময় বাকি, আপনারা কিছু করেন বা না করেন সরকারের বিরুদ্ধে আন্দোলন, সরকার থাকার মতো ক্যাপাসিটি নাই, কারণ চারিদিকে আগুন লাগা গেছে। কোন দিক দিয়ে কোনটা বিদায় দেবে সুযোগ নাই, সুযোগ নাই। দেখেন না, হাজির ধরা গেছে, মেঞ্জি ধরা গেছে, আরো কত কত ধরা খাওয়া তালিকা মুক্ত আছে। একটা করে একটা আসতেই থাকে মানুষ। সে কারণেই আজকে ওরা মারমাখি, কিন্তু মারমুখী হলেই যে সবকিছু সমাধান হয়ে থাকে না। সমাধানের পথ নিজের চরিত্র শুদ্ধ করা, না অপকর্ম থেকে নিজেকে বিরত রাখা, তাইলে মানুষের সহানুভূতি পাওয়া যায়। কিন্তু এরা তো থেমে নাই, এদের যে কত দরকার, এই দরকারের কোনো শেষ নাই। আর মাঠের জায়গা দেখলে খেলে পছন্দ হয়, পছন্দের আর শেষ নাকি? এইটা যদি জনপ্রতিনিধি দলে বা রাজনৈতিক নেতাদের মনোভাব থাকে, সেই দেশের মানুষ তো ভালো থাকতে পারে না। রাজনীতিতে তারাই বেঁচে থাকে মানুষের অন্তরে, যারা সর্বস্ব ত্যাগ করে মানুষের জন্য কল্যাণ করে। আর যারা জনগণের একটা লুটে খায়, তারা আস্থা করে নেতৃত্ব করে, তাদেরকে ঘৃণা করে। এমনি একটা অবস্থার মধ্য দিয়ে দেশের রাজনীতিবিদদের তো শেষ হয়ে গেছে। অর্থাৎ রাজনীতিবিদদের প্রতি যে মানুষের একটা আস্থা, ভরসা, সম্মান, সেই জায়গাটাও কিন্তু জনগণের কাছে ক্ষীণ হয়ে যাচ্ছে। রাজনীতির নাম কি লুটপাট করে? রাজনীতির নাম কি প্রাসাদ করে? না। আগে রাজনীতিবিদরা মানুষের জন্য করতে করতে যেভাবে যত সকল দেশের সম্পত্তি চলে গেছে। আর একটা উদাহরণ, সেটা হলো ভারতের একজন প্রধানমন্ত্রী, তিনবার প্রধানমন্ত্রী, 1964 সালে একবার, এরকম মাঝে মাঝে, বেশি সময় না, তার নাম গুলজারি লাল নন্দা। তো উনি যখন প্রধানমন্ত্রী তখন আমি কলকাতায় 64 সালে, কিছুদিন আগে ওনার জীবনীটা দেখলাম যে উনি অর্থনীতিতে মাস্টার্স, ফার্স্ট ক্লাস পাস, এটা নাম করা কলেজের অধ্যাপক ছিলেন। পরবর্তী জীবনে ব্রিটিশ বিরোধী আন্দোলন করছে, সে আন্দোলন নেতা হিসেবে তিনি ভারতের ভাতা পেতেন, কিন্তু কোনোদিন ভাতা গ্রহণ করেন নাই। তো ভদ্র তার সেই জীবনে কি বাড়িতে ভাড়া থাকে,
একদিন রাস্তা দিয়ে সাংবাদিকরা যাচ্ছে, দেখছে এই বুড়া 90 বছর বয়স রাস্তার মধ্যে বসে আছে, একটা মাদুরের উপর একটা থালা, একটা গ্লাস, একটা ভুজি। তার ছবিটা তুলব যে বাড়িওয়ালা কত নিষ্ঠুর, একটা বুড়া মানুষকে বাড়ির বাইরে করে তিনি তার এডিটর, তার সংবাদপত্র যিনি সম্পাদক, তার কাছে গেলেন, ছবিটা দেখায় বললেন আমি নিউজটা করতে চাই। বলে তুমি যেভাবে নিউজটা করতে চাই এভাবে হবে না। তুমি ওনাকে চিনছ? উনি ভারতের সাবেক প্রধানমন্ত্রী গুলজারিলাল নন্দা। এটাই হেডলাইন করে তার আজকে অবস্থা। পরে তাই হইল, এই পত্রিকা ওঠার পরে বলবা তখন নরসীমা রাও হল ভারতের প্রধানমন্ত্রী, আর পরের যে মনমোহন সিং প্রধানমন্ত্রী তখন তিনি অর্থমন্ত্রী, তারা 10 থেকে 12 জন মন্ত্রী হাজির। এখন যেখানে হাজির বাড়ি এলাকায় বের করেছে, বাড়ি এলাকা তার জীবন যায় 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 ভয়ে করে সেই আপত্তি তাকে মিনতি করতেছে এবং সে তার কাছে অপরাধ ব্যক্ত করে। গুলজারিলাল বলে যে তোমার বাড়িতে আমি ভাড়া থাকি, আমি 3 মাস ভাড়া দিতে পারি না, তুমি আমাকে বের করে দিবে, এটা হচ্ছে স্বাভাবিক, তুমি কেন আমার কাছে ক্ষমা চাও? তখন ভারতের প্রধানমন্ত্রী সবাই বলল আপনি সরকারি যা কর্ম করতেন, আপনি ব্রিটিশ বিরোধী আন্দোলনে যে ভাতা পেতেন, এগুলি ও যদি আপনি নেন তারপর তো আপনার বাকি জীবনে একটু ভালো থাকতে পারেন, আর আপনার বাকি জীবনের যা কিছু দায়িত্ব সরকার করবে। গুলজারিলাল নন্দা বলল আমার জীবন তো এভাবে চলে যাবে, আমি সরকারি অনুদান নেব না। তখন যেই বাড়ি এলাকাকে বের করে দিল, সে বলল যে আপনার বাকি জীবনটা আমার বাড়িতে কাটানো, আমার একজন অভিভাবক, আমার একজন না মানুষ। এই যে দেখেন মানুষের চিত্রটা, জিয়া রহমানের অবস্থাটা কিন্তু এরকম, তার কোনো সংশয় নেই। তিনি তার ছেলে মেয়ের ছেলে স্ত্রী কারোর জন্য কোনো ঠিকানা রেখে যান না, একটা বাড়িও রেখে যাবে। তার প্রত্যেক ভাটা নিজের হয়ে বগুড়ায়, আমি সেই বাড়িতে গেছি। আমাদের এই যে যতটুকু বাড়িটা ততটুকু না, এই পর্যন্ত হবে বাড়িটা, তাও কিন্তু জিয়া রহমান পাঁচ ভাই মালিক। একটা দোতলা বিল্ডিং আছে, অনেক বছর। আমি দেখে একটু বললাম যে বিল্ডিংটা একটু ঠিক করা দরকার, তার সাথে বলবো যেভাবে আছে যদি থাকে আপনি ইচ্ছা পোষণ করছেন, আপনাকে ধন্যবাদ। তবে এটা আমার বাবার একটা না, আমার চাচারও না। এই যে একটা মানুষ দেশের রাষ্ট্রপতি হলো, তার জীবনে সে যা করলো মানুষের জন্য করলো, নিজের জন্য তো কিছু করলো না। পৃথিবীর বুঝতে অনেক মানুষ সাজা, জিয়াউর রহমানের মতো একজন সৎ যিনি ক্ষমতার অহংকার করেন, যার মধ্যে কখনো কারো সমালোচনা করেন। ওনাকে অনেক মানুষ অনেকভাবে গালাগালি করতো জনসভা, কিন্তু উনি কান খাচ্ছেন এবং এটার কোনো উত্তরও কোনো সময়। এবং আজকে প্রধানমন্ত্রী স্বীকার করবো না অহমিকা, তাকে ভারত থেকে বাংলাদেশে কয়েক দফা লোক পাঠিয়ে তাকে অনুরোধ করে বাংলাদেশে আসছে যে আপনাদের সাথে আসবেন দেখে, আর আসতে বলে তারা আসতে দেয় না, তারা বাধা দিচ্ছে। এই যে কথা, সেদিন জিয়াউর রহমান ছাড়া তার পাশে কিন্তু দাঁড়ায় না। আর আজকে যত সব চাটুকার আছে, এগুলো তো কোনো দিন আওয়াজ করে না, সব লোকেরা মিলে একসঙ্গে হচ্ছে। এখন খালি লোটো খাও, মানুষের দখল করো, এইটা লোক তাদের কাজ। দরকার খুন করো, গুম করে দাও, কিন্তু রাষ্ট্রীয় ক্ষমতায় থাকতে হবে। এখন দলের নেত্রী যদি এই চরিত্র হয়, তার কর্মী বাহিনী, তার নেতারা কি হবে? একই তো হবে, একই হবে না। সেজন্যই বলবো যে আমরা তো মনোযোগ করতাম না, বেঁচে তো আছে। আপনারা জানেন যে আমাদের বাড়িতে একটা ঘটনা ঘটছে,
চরের লোক শুনবে, তো মনে কষ্ট করবে আমি জানি না। আমার তো খুব কষ্ট হয়। একটা কিশোরী মেয়ে যে তার নিজের জীবন সম্পর্কে ওয়াকিবহাল না, তাকে আমি বারবার বললাম বাড়ি থেকে চলে যেতে, গেল না। অনেক মানুষের মধ্যে তার বাবাটা পঙ্গু ছিল, তাকে ধরে নিয়ে কি করেছে, এই যে 30টা বছর বাম পাশে গাছটা, এই জায়গায় তাকে গণধর্ষণের মাধ্যমে অচেতন অবস্থায় পাই। আমার হাতে বন্দুক থাকা শাসন গুলি করতে পারি না। কেন পারি না? সবার কথা সামনে থাকা। এখানে গুলির আওয়াজ হয়ে, এখানে আবার আর্মি নেমে আসবে। আমি সবার কথা গুলি করি নেই, পরে দিয়ে তাকে নিয়ে আসলাম, গায়ের শাসা করে গুলি দিয়ে সারা রাত্রি করতে। যারাই কাজটা করলো, মুক্তিযুদ্ধ শেষ, তাদের হাতে মুক্তিযুদ্ধের সার্টিফিকেট। যাইতে কোথায় যায়, এই ইতিহাসগুলো আমাদের অত্যন্ত বেদনা দেয় যে অপরাধীদের বিচার পায় না। অপরাধীরা মুক্তিযুদ্ধের সার্টিফিকেট না, টাকের মাথায় তারা ঘুরে বেড়ে তারা মুক্তিযোদ্ধা। এর জন্য আমি নিজেকে কখনো মুক্তিযোদ্ধা দাবি করি না। আমাকে দেওয়া মুক্তিযুদ্ধের সার্টিফিকেট আমি সিলেট টুকরো টুকরো করে ফেলে দিয়েছি। কারণ মাতৃভূমির জন্য যদি কিছু করে থাকি সেটা আমার আত্মতৃপ্তি, কিন্তু সেই সার্টিফিকেট ভিত্তি করে বয়স্করা জীবনযাপন করবে, এটা কখনো হবে না। আমি দাবিও করি না মুক্তিযুদ্ধের কোথা কোনো কিছু নিতে হবে, এই মানসিকতা আমার হয় না। তার জীবনে মা হতে ভালো, সেই কারণে আজকে বলছে কত প্রভাব মুক্তিযুদ্ধ হচ্ছে। এই সরকার নতুন নতুন ফ্যাক্টরি প্রতি বছরই যেন মুক্তিযুদ্ধ পায়। আরে এমন ছেলের হাতে মুক্তিযুদ্ধ সার্টিফিকেট আছে যাদের মা বাবার বিয়ে হয় না 71 সাল, তারা মুক্তিযুদ্ধ। সুতরাং নিজের জীবন দিয়ে উপলব্ধি করতে পারছি একটা মুক্তিযুদ্ধ যে রহমান কেন এমন হলো, কেন জীবন বাজি রেখে সন্তানদেরকে রেখে দিয়ে তাদের খোঁজ না নিয়ে যুদ্ধ করতে গেল। সে যুদ্ধ সে মারা যেতে পারত, আর যদি যুদ্ধে ব্যর্থ হতো তার ফাঁসি হতো, কারণ সে আর্মিতে চাকরি কথা। সুতরাং রাজনীতিবিদরা যা করতে 71 সালে ব্যর্থ হয়েছে, জিয়াউর রহমান সেখানে সফলতা ধরে রাখছে। জনগণ যে ভোট দিয়েছে সেই ভোটের মূল্য জিয়াউর রহমান দিয়েছে, তারা দেয়নি, তারা পালিয়েছে। জিয়াউর রহমান যদি রুখে না দাঁড়াতো তাহলে তারা কলকাতায় গিয়ে সরকার গঠন করতে পারত না। মাঝে মাঝে বর্তমান প্রধানমন্ত্রী কয় খালেদের যে পুলিশ আছে, খালেদের যে পুলিশ ছিলেন বন্দি ছিল অনেক জায়গা ঘুরে, নারায়ণগঞ্জ কলাবাগান নানা জায়গায় থাকতে থাকতে শেষ পর্যন্ত সিদ্ধেশ্বরীতে খন্দকার বাড়ি দিয়ে 5-7 থেকে 3 গ্রেপ্তার হন, 2 শিশু সন্তান। আপনি প্রধানমন্ত্রী কোথায় ছিলেন? 32 নম্বর থেকে 28 নম্বরে ছিল, অর্থাৎ 28 নম্বরে একটি বাড়ি ভাড়া ধানমন্ডি ভাড়া কে দিত? পাকিস্তান সরকার। নিরাপত্তা কে দিত? পাকিস্তান সরকার। প্রতিদিনের খাদ্য খরচ, খাবার খরচ কে দিত? পাকিস্তান সরকার। আপনি তখন গর্ভবতী, আপনাকে মেডিকেলে নিয়ে যেত পারা, পাকিস্তান আর্মির গাড়িতে করে মেডিকেলে যেত। আপনার পুত্র সচিবদের জয়েল যদি জন্মগ্রহণ করে ঢাকা মেডিকেলে, কার গাড়িতে গেছিলেন? সেটা পাকিস্তানি একজন কর্নেল জিপে করে গেছিলেন। আপনি আপনার আত্মজীবিত নিয়ে লিখছেন, ছাদের উপরে দিকে তিনি দেখতেন আকাশে বিমান বাহিনী অ্যাটাক করছে, আপনি দেখছেন, আর খালেদা জিয়া নির্যাতন ভোগ করছে। আপনারা পাকিস্তানের রেশন খাইছে, আর জিয়াউর রহমান মাঠে যুদ্ধ করছে। তখন তো অনেক আপনাদের সাথে, সে কারণেই দেখবেন যে যারা কি জ্ঞানীগুলির লোক তাদেরকে দেখতে হিংসা করে, তারা ওই যে অল্প বিদ্যা জাহির করে। আপনাদের এই অঞ্চলের একটা মানুষ আমার কাছে মহাপুরুষ, গাজী আলম মাস্টার, আজকে এই চর এত শান্ত, ঘরে ঘরে শিক্ষিত,
ডাক্তার, ইঞ্জিনিয়ার, আর্মি অফিসার, কত কিছু হয়েছে, কিন্তু এই চর একটা চিঠি করার লোক ছিল না। এই আলাউদ্দিন মাস্টার কি করে নাই, এই আলাউদ্দিন মাস্টার কি করে নাই মানুষের জন্য, আমার নিজের চোখে দেখেছি, তার সাথে থেকে দেখেছি। সেই গুম হইল কবে? 1973 সালের 3রা জুন ব্রাহ্মণগাঁও মনোরঞ্জন দত্তর বাড়ি থেকে। আজও কি জানেন লাশ হয়েছে? তার মৃত্যু দিবস কি পালন হয়? তার জন্য কি মিলাদ মাহফিল করা হয়? হয় না। তিনি তার নিজের বসতভূমিতে প্রথম স্কুল করেন, নতুন বাক্কাচর প্রাথমিক বিদ্যালয়। তার স্ত্রী ছিল তার একটা হেডমাস্টার, আর 3 জন মাস্টার বাইরে থেকে ছিল। মনোরঞ্জন দত্ত এই স্কুল উদ্বোধন করে দিলেন। তারপরে বলে যাওয়া তুই থাকিস না, তুই আমার বাড়িতে থাক, এখানে দর্শন করেছে। একটা স্কুল করে গেলেন, হাই স্কুল। সেই হাই স্কুল যদি কারো নামকরণ করতে হয় তাহলে গাজী আলাউদ্দিন মাস্টারের নামকরণ করতে হয়। কিন্তু সেখানে দেখলাম অন্য সাইনবোর্ড ঝুলতেছে। ছোটের মানুষ কি মরে গেছে, গায়ে রক্ত নাই। কেন তারা প্রতিবাদ করতে পারলেন না? কি কারণে? যে মানুষটা তার জীবন যৌবন সবকিছু আপনাদের জন্য বিলিয়ে দিয়ে গেছে, অথচ তার নামে একটা কিছু ওসমান করতে পারে না। কেন পারে? কিসের ভয় আপনাদের মধ্যে? সেই কারণেই আমি কেন কথা বলি আনলাম যে জিয়াউর রহমানের মতো যে মানুষটা আমি অনেক মানুষকে দেখছি, যে যারা দেশের জন্য করে, জীব দশের জন্য করে, যে জিয়াউর রহমানের রাষ্ট্রের জন্য করলো, এই সার্বভৌমত্বের জন্য করলো, যে জিয়াউর রহমানের দেশের কৃষকের উন্নয়নের জন্য করলো, যে জিয়াউর রহমান কল কারখানায় ঘুরে ঘুরে তিনি শ্রমিকের মতো পাশে দাঁড়িয়ে থেকে কাজে তাদের উৎসাহিত করলো, সেই জিয়া মরছে না। সেই জিয়া মানুষের অন্তর থেকে এখনো মরে নাই। সেই জিয়াউর রহমানকে কোনো প্রস্তুতি করার জায়গা কারো নাই, কারো কোনো ক্ষমতা নাই। কারণ এইরকম একটা ক্ষণজন্ম পুরুষ যুগে যুগে জন্মায় না, 100 বৎসর অপেক্ষা করতে হয় এমন একটা মানুষের ক্ষেত্রে। অনেক শিক্ষিত জ্ঞানী গুণী লোকের অভাব হয়, কিন্তু জিয়াউর রহমানের মতো একটা খাঁটি দেশ মানুষ খুঁজে পাওয়া খুব কষ্ট। সে কারণেই আপনারা সেই জিয়ার দল করেন। সেই জিয়াউর রহমানের পথ ধরে খালেদা জিয়া পথে পথে হেঁটে হেঁটে আসছেন নাকি? আজকে তারে কি দন্দি দশায় রেখে তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। হয়তো একটা সময় এমন হতে পারে যে কাউকে মৃত্যুতে বাধ্য করলে, পরোক্ষিত করলে তার বিরুদ্ধে মামলা হয়। খালেদা জিয়াকে যে অবস্থায় আছে তাকে মারার জন্য যে কল কৌশল কলকাঠি নানা হচ্ছে, চিকিৎসা করতে দেওয়া হচ্ছে না। এটা পৃথিবীতে সবচেয়ে বড় অন্যায় মানব অধিকার লঙ্ঘন। প্রত্যেকটা লোকে তার চিকিৎসার অধিকার রাষ্ট্র কর্তৃক নির্ধারিত, তাহলে তার কি অধিকার নেই? কি কারণ? কি খালেদা জিয়ার কি অপরাধ? তাকে আজকে মানতেই হবে। তার মৃত্যু দেখার জন্য অপেক্ষা করছে। তার মৃত্যুকে দেখতে এটা বলা যায় না। কখনো সন্তানের মৃত্যু মা বাবাকে দেখতে হয়, সব সন্তানের ভাগ্যে মা বাবার মৃত্যু কিন্তু দেখা সম্ভব হয় না। সুতরাং কার মৃত্যুকে দেখবেন এটা তো উপরালা যায় না। তিনি কেন পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছেন, তিনি কেন পৃথিবীতে কখন তাকে কিভাবে নিয়ে দেবেন, তার খেলা, এটা আমাদের খেলা না। সুতরাং খোদার উপর খবরদারি করার স্বভাবটা এই প্রধানমন্ত্রী, খোদারি করার স্বভাবটা প্রধানমন্ত্রী চরিত্রের মধ্যে লক্ষ্য করব। মানুষকে মানুষই মনে করে, সকল বিষয়ে সে কি পারদর্শী। বলে না অল্পবিদ্যা ভয়ঙ্কর, অল্পবিদ্যার ভয়ঙ্কর মনোভাবটা তার মধ্যে ঐতিহাসিক মনোভাবটা আছে। এটা এই ছোট্ট বাড়িটা এখানে খালেদা জিয়া আসছে। আচ্ছা আচ্ছা, তাহলে এটা কি আমাদের জীবনের জন্য একটা স্মৃতি জড়িত? হয়তো ভবিষ্যতে আমি এই বাড়িতে থাকিব না, আমি এখানে একটা কিছু করব যাতে মানুষ স্মরণ করে দাঁড়ায়, দাঁড়িয়ে দাঁড়িয়ে তাকায়, বাপ দিয়ে তাকায় বলতে পারে এখানে তাদের স্মৃতির জন্য কিছু করা হচ্ছে। এটা আমার দায়, এটা আমার ব্যক্তিগত না। যারা জাতির জন্য করে তাদের দিন কাউকে না কাউকে পরিশোধ করতে হয়।
যদিও পরিশুদ্ধ না, আমাদের ক্ষুদ্র সামর্থ্য জিয়াউর রহমানের আলাদা যে পরিশোধ করা সম্ভব না। এখন একটা ঋণ পরিশোধ করার একটা পথ আছে আমাদের। আজকে তাদের একমাত্র জীবিত সন্তান আরেকজন তো অবহেলায় অযত্নে অকালে ঝরে গেল, আর আচ্ছা আজকে যার ভ্রমণীতে জিয়া রক্ত করছে, যার ভ্রমণীতে খালেদা জিয়া রক্ত করছে, তিনি যখন তার মা বাবার আদর্শকে বুকে ধারণ করে কতদূর সেটা দেখার দরকার নাই, মনের অনেক কাছে বাংলাদেশের মানুষের জন্য কথা বলছে, আপনাদেরকে উদ্বুদ্ধ করছে, আপনাকে আন্দোলন সংগ্রাম করতেছে তার জন্য না, দেশটাকে মুক্ত করার জন্য। আমাদের ভবিষ্যৎ জীবনে যে আগ্রাসী শক্তি রসানলে বাংলাদেশ, তার থেকে দেশটাকে যদি রক্ষা করতে হয়, আগামী দিন প্রজন্ম এই জাতিকে যদি কেউ রক্ষা করতে পারে, তার জন্য একটা নেতা আমাদের দরকার, তাই না? সেই নেতা চেষ্টা করছে। আমরা যদি আমাদের আন্তরিকতা দিয়ে, রক্ত দিয়ে, জীবন দিয়ে, ত্যাগ দিয়ে যদি তাকে আমরা সেই শূন্যতার জায়গায় বসাতে পারি, ভবিষ্যতে হয়তো বাংলাদেশের সার্বভৌমত্ব টিকে থাকতে পারে। আর তাকে যদি প্রতিষ্ঠিত করে মরতে পারি, তাহলে বলবো হয়তো জীবনে কিছু ঋণ পরিশোধ করে গেলাম, সবটা হয়তো সফল করল না, তাই না? সেই কারণে বলবো সকল ভয়ভীতির ঊর্ধ্বে থাকে, আদর্শ সবসময় স্মরণে রাখবে। কারণ আল্লাহর খেলার দুনিয়ায় বোঝা খুব কষ্ট। আল্লাহ দ্বিতীয় করে দ্বিতীয় করে, আবার দ্বিতীয় এমন দেয়, আর যখন নেয় তার করুণ কাহিনী দেখে মানুষ কাঁদতে ভয় পায়। ওরা অনেক নির্যাতন করতে পারবে, কিন্তু ওদের যখন ক্ষমতা থাকবে না, ওদের কারখানা দেখার রোগ বাংলাদেশে আগেও খুঁজে পাওয়া যাবে কিনা সন্দেহ। তাই বলবো শেষে না, পিতৃ হারার যন্ত্রণা তো আপনার মধ্যে বহমান। 15ই আগস্টের পর কি হয়েছিল, কেউ পায় না, কেউ কাঁদে না, সব পাঠাইছে। সুতরাং প্রত্যেক মানুষের মধ্যে আপনার কি মারা মরবেন, মরার পরে আপনার জন্য কান্নার লোকটা রেখে দিয়ে বাংলাদেশে এটুকু অনুরোধ করে শহীদ জিয়ার স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে বাংলাদেশের মাটি মানুষের দিকে তাকিয়ে এই পবিত্র মাটিকে রক্ষা করার জন্য, যে মাটিটা রক্তাক্ত 71-এর যুদ্ধে যোদ্ধা তাদের সম্ভব হারিয়েছে, তাদের সম্মান রক্ষার্থে আপনারা দেশের দিকে তাকান, নিজের দিকে তাকাতে দেশ থাকলেই সম্ভব, দেশ না থাকলে আপনি আমি কেউ নাই। সেই কারণে পবিত্র মাটি রক্ষার দায়িত্ব, এই স্বাধীনতা রক্ষার দায়িত্ব, মানুষের অধিকার প্রতিষ্ঠিত করার দায়িত্ব আপনার আমার সকল। আমি আশা করি আপনারা শত কষ্ট যন্ত্রণার মধ্যে 17টি বৎসর আপনারা সবাই জেল থাকার অভিজ্ঞতা হয়েছে। আর যতদিন না যাবেন ততদিন হয় একবার খাইতে আসলে আর থাকে না। আমার মনে হয় বিএনপির প্রত্যেকটা লোকের যে ভয় দেখাবে, সেই ভয় দেখানো যে অস্ত্রটা কথা হয়েছে, এই শক্ত শক্ত মোকাবেলা করে। আমার মনে হয় আপনার খুব তাড়াতাড়ি অন্ধকার থেকে ঘুরে যাবে, হঠাৎ করে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলাদেশ জিন্দাবাদ। সংগ্রামী নেতৃবৃন্দ, আপনারা এখানে বসে থাকবেন এবং আমাদের খাবার বিতরণ করবে সব যারা দায়িত্বে আছে, এবং আমাদের সিনিয়র নেতারা এখন কয়েকজন আমাদের সাথে যাবেন, যাতে আমরা গাছ বৃক্ষরোপণ কর্মসূচিটা আমরা শুরু করবে। এই আপনারা সবাই বসে থাকবেন, সবার আসার দরকার নেই, আপনারা এখানে খাবারটা বিতরণ করা শুরু করেন, আর গাছটা লাগানোর পরে আমরা বাকি টেগুলিয়া স্কুল এবং জাজিরাতে
হ্যাঁ, জাজিরাতে আমরা বৃক্ষরোপণ করবো। তো আপনারা শিখি করেন, তারপর আমাদের স্কুটার গুলো আছে, স্কুটারে আমরা একবারে যাবো। আপনার খাবার দেওয়া শুরু করে দেন। তাড়াতাড়ি করে গাছগুলো নামাই ফেলেন, যেখানে যেখানে একটু নামাই দেন। এই গর্ত করা হয়েছে কমপ্লিট। এটা কি হ্যাঁ ভাই যাবো ও অর্থ কই পানি কই পানি? চাচা সামনে চাচা সামনে দেখুন এই চাচা এই চাপে এটা শর্টে বস এটা সাইন ওদিক সরেন তো আমতো ছাগলে খেয়ে রাখি এই একটু উঠে আলাপ উঠে করে ধরুন তো একটু দিয়ে ধরে রাখতে হবে ধরে রাখতে ছাড়ো ছাড়ে দিকে আলাদা ছাড়ে দাদা থাকবে মাটি একটু পানি দে পানি দিয়েছিল আগে যেখানে লাগে না পানির ঝালুর ছিল পানি দিতে এই তুমি নামা ক্যামেরার দিকে তাকানো লাগবে না, তুমি গাছের দিকে তাকাও। ক্যামেরা তোমাকে খুঁজে নেবে তো যে কাজ করছিস তোমার ক্যামেরা এই গাছটায় সামনের বার এসে আম আমরাই খাবো এটা 12 মাস করে হ্যাঁ এই বেড়া জমে ও এখন তো বুঝতে যাচ্ছে এটা 12 মাস হ্যাঁ এই পুরো রোড গাছ নাই দাদা না পানি দিয়ে করতে পারো নাই পানি আনতে পানি দিয়ে দেবে আল্লাহ ভরসা মুখটা কারোর হাতে নাও। মনে হলো তো মাঠে দিতে পারো এই কোন দিকে কই এই কত লো এই শুনতে দাও নামাইছেন কি সামনে থেকে সাইডে আসলে ক্যামেরাটা ভালো করে নিতে পারবে শাহিন ভাই। আপনার মাটি আর সরাই দেন, শাহিন ভাই মাটি সরাই দেন।
পানির জারটা কোথায়? আছেন আছেন এই ওই যে কাটছো বেঞ্জার কা সুরে ফুল নিকলা দাও দিলা হ্যাঁ হ্যাঁ আপনারা লাগাই দিবেন আমি শাইন ভাই ট্রেসারে দেন শাইন ভাই হ্যাঁ হ্যাঁ এমনি দেন টান দেন ছিড়া করব বেগুড়িয়া স্কুলের ওইখানে তো গাছ লাগাতে দাও হ্যাঁ বাপিরে বলে দিতে হবে আচ্ছা পরিবেশটা দিলাম ভিতরে খাবার দিচ্ছে প্রসাদ ভাই পানি আনছেন হ্যাঁ পানি আনছি দিতে পানি দেন এগুলো বেড়া দিয়ে সুন্দর করে করে দিয়ে মাথা হয়ে গেল কাপড়টা পরে খুঁটি কেটে দিতে দিতে করেন সবাই পানি দেন ভাই আর আপনি কি জানো সব লাগাই দেন এবার সব লাগাই দেন ওই যে বাকিগুলো লাগাই বাকিগুলো সব লাগাই দেন ভিডিও করছ তো হ্যাঁ হ্যাঁ